প্লাস হচ্ছে এক্সামিনার্স রিপোর্ট। ঠিক আছে, এটা একটা বই হিসেবে থাকলে তাহলে সুবিধাটা হবে হচ্ছে যে যেটা যেই কোশ্চেন, হ্যাঁ, পাশাপাশি লিখে রাখতে হবে যে এটা এই কোশ্চেনটাই ইয়ে থেকে চ্যাপ্টার থেকে আসছে, কোনটা পি কিউ কোনটা ই কিউ এবং এগুলোর ইস্যুগুলা কি কি। মানে মোটামুটি 5টা বা 6টা কোশ্চেন পেপার সলভ করলে আইডিয়া হয়ে যাবে যে কোনটা কোন ইয়ারের কোশ্চেন। ক্লিয়ার? এটা হচ্ছে প্রিন্ট আউট করে নিলেই হয়ে যাবে। অনেক সময় তো এলসিএলএস এ পাওয়া যায় বা সব ইনস্টিটিউশনে তো বই পাওয়া যায়, এখানেও আমিনকে বললে আমিন ফটোকপি করে দিবে। মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সবাই কোশ্চেন পেপার নিচ্ছে, থার্ড ইয়ারে কেউ কোশ্চেন পেপার নেয়নি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তো সবাইকে সবার কোশ্চেন পেপার, সেকেন্ড ইয়ারেও প্রপার্টি ল সবার আজকে সলভ করছি সবার কোশ্চেন পেপার, কিন্তু এটা একটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা তাহলে আমাদের প্রিন্ট আউট করে কোশ্চেন পেপার গুলো একটু রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইকুইটি এন্ড ট্রাস্টের মে 2023 জোন এ। তাহলে আমাদের সময় থাকতেছে সেম 4 hours 15 minutes এবং সেম হচ্ছে গিয়ে 3টা অ্যান্সার করতে হবে আউট অফ 6। তাহলে আমরা যে চ্যাপ্টারস গুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, আমাদের চ্যারিটেবল ট্রাস্ট আমাদের ডান, ঠিক না? পিকিউ করা আছে প্লাস ইকিউ, এনসিপিটি নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট পিকিউ এবং ইকিউ। তারপর আমাদের করা আছে হচ্ছে সার্টিনটি পিকিউ এন্ড ইকিউ। তারপর আমরা করেছি হচ্ছে কনস্টিটিউশন পিকিউ এন্ড ইকিউ। আর কোন চ্যাপ্টার? ফর্মালিটিস পিকিউ এন্ড ইকিউ। এই 5টা চ্যাপ্টার আমাদের কোশ্চেন কমন পড়ার জন্য সাফিসিয়েন্ট কিনা, এবং আমাদের পরের যে চ্যাপ্টারটা আসবে 2টা এসের চ্যাপ্টার আসবে আমাদের, একটা হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এই 2টা থেকে জেনারেলি পিকিউ আসে না, জেনারেলি এসএই আসে। এটা এই 2টা আমরা 2টা ক্লাসে শেষ করব, যেরকম আমরা কোম্পানি লতে করেছি না যে গতকালকে একটা এসএ ক্লাস, আলট্রাভাইরাস আর হচ্ছে গিয়ে ডিসকোয়ালিফিকেশন, এখান থেকে কখনোই পিকিউ আসবে না। সো এটা ইকিউর জন্য। সেরকম ভাবে আমরা এই 2টা চ্যাপ্টার যদি এসএ করে ফেলতে পারি, ভালো এসএ, হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ, তারপর হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্রাকটিভ ট্রাস্টস, এরকম, তাহলে আমাদের এখান থেকে একটা এসএ চলে আসবে, জেনারেলি দেখা যায় আর কি। তাহলে 6 আর 7 থেকে আমরা শুধু করব হচ্ছে এসএ। আর আরেকটা চ্যাপ্টার আছে সিক্রেট ট্রাস্ট, কিন্তু এখান থেকে পিকিউ ইকিউ বোথই আসবে। আর এটা ইজি চ্যাপ্টার, তোমার যদি প্রথম 5টার কনসেপ্ট ক্লিয়ার থাকে, সিক্রেট ট্রাস্ট 2টা ক্লাসেই সম্ভব। হোয়াট ইজ ফুল সিক্রেট ট্রাস্ট, এটার জন্য রুলস কি, হাফ সিক্রেট ট্রাস্ট এটার জন্য রুলস কি, ঠিক আছে? সিক্রেট ট্রাস্ট অবশ্যই আমরা পড়বো, ব্রিচ অফ ট্রাস্ট আমরা কভার করব না। আমাদের 8টা টপিক হয়ে গেলে মোটামুটি আমাদের দেখা যাবে যে আমাদের 6টার মধ্যে অ্যান্সার করতে হবে 3টা, তো 4টা বা 5টাই তোমার কমন থাকবে। যদি টাইম কভার করে তাহলে আমরা শুধু যেটা দেখে নিব সেটা হচ্ছে যে কয়েকটা এসে আছে এক্সট্রা এসে, যেমন ট্রেসিং, তারপরে হচ্ছে নোয়িং রিসিপ্ট, ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, এখান থেকে কখনো পিকিউ আসে না। এখান থেকে আমরা এসে গুলো আমি সবগুলো দিয়ে দিব একবারে, ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স এখান থেকে শুধু এসে যদি করা লাগে আর কি, কিন্তু 8টা তোমার মেইন টার্গেট থাকবে। আর এখান থেকে কখনোই আমরা পিকিউ করব না, এগুলা এসে গুলো আমি জাস্ট একটা ক্লাসে বুঝাই দিব। ট্রেসিং এর এসে কি কোন অ্যাঙ্গেল থেকে আসে, নোয়িং রিসিপ্টের এসে কি কোন অ্যাঙ্গেল থেকে আসে, তুমি প্যারাফ্রেজ করে একটু একাডেমিক ওপিনিয়ন দিয়ে এসে গুলো রেডি করে ব্যাকআপ হিসেবে আর কি। এখন আমরা দেখি যে আমাদের এই ইয়েতে আমাদের কোশ্চেন গুলা কমন পড়ে কিনা। তাহলে আমরা যদি দেখি যে প্রথম কোশ্চেনটা যেটা আসছে 2023 এর মেতে B2 তে কোশ্চেন, প্রথম কোশ্চেনটা আমরা কোন চ্যাপ্টার থেকে আসছে আমরা বলতে পারি? অ্যাডভাইস whether following trusts of the will in Timon are charitable or otherwise valid.
তার মানে এক্সামিনার বলতেছে চ্যারিটেবল অথবা আদারওয়াইজ ভ্যালিড, মানে চ্যারিটেবল নাকি না নন চ্যারিটেবল হিসেবেও ভ্যালিড। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? তাহলে এটা চ্যারিটি নন চ্যারিটি থেকে আসছে। আর নন চ্যারিটেবল ট্রাস্ট জেনারেলি ভয়েড হলেও আমরা তো এক্সেপশনস দেখেছি যে নন চ্যারিটেবল ট্রাস্ট কিছু কিছু ক্ষেত্রে ভ্যালিড হতে পারে না। যেমন যদি এটা কোন এক্সেপশনে পড়ে যায়, রিডিনের এক্সেপশনে, যদি এটা স্পেসিফিক অ্যানিমেলের জন্য হয়, তারপরে যদি সেইং ফর দ্য মাসেস এটা হয়, তারপরে হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অফ দ্য মনুমেন্ট এন্ড গ্রেভস, এই তিনটার মধ্যে পড়ে। আর যদি নন চ্যারিটেবল ট্রাস্ট হয়, পারপাস ট্রাস্ট, কিন্তু যদি হিউম্যান বেনিফিশিয়ারি থাকে যে সু করতে পারবে, তাহলেও ট্রাস্টটা ভ্যালিড হবে, রিড ডেনলি প্রিন্সিপাল। তাহলে নন চ্যারিটেবল ট্রাস্ট কিন্তু সবসময় বাতিল না, দেয়ার আর সার্টেন এক্সেপশনস। ক্লিয়ার জিনিসটা? এটা চ্যারিটেবল এবং নন চ্যারিটেবলের দুইটার মিক্সড আসছে। সেকেন্ড কোশ্চেনটা দেখো আসছে হচ্ছে ফ্রম কনস্ট্রাকটিভ ট্রাস্ট। A constructive trust in the law of England and Wales is institutional. Remedial constructive trust do not exist. একই অ্যাঙ্গেলের কোশ্চেন আসছে যে কনস্ট্রাকটিভ ট্রাস্ট দুই ধরনের, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল আর একটা হচ্ছে রেমিডিয়াল। তাহলে রেমিডিয়াল কনস্ট্রাকটিভ ট্রাস্ট ইংলিশ লতে এক্সিস্ট করে না কেন, আর ইনস্টিটিউশনালটা বলতে কি বোঝায়? তাহলে এটা আমাদের কিসের মধ্যে পড়ে যাচ্ছে, যে এসএ কোশ্চেনটার মধ্যে, যে রেজাল্টিং এন্ড কনস্ট্রাকটিভ ট্রাস্টের এসএ। প্রপার্টিতে যেটা পড়ছি সেটাই হচ্ছে রেমিডিয়াল কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তাহলে এই জন্য বলতে চাচ্ছে যে ইংল্যান্ড এন্ড ওয়েলসে এটাকে কনস্ট্রাকটিভ ট্রাস্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, ইনস্টিটিউশনালটাকে দেওয়া হয়। ইনস্টিটিউশনাল কনস্ট্রাকটিভ ট্রাস্ট দুই ধরনের, একটা হচ্ছে রি রোজ, মনে আছে রি রোজ কেসটা? আমরা কখনো পড়ছিলাম রি রোজ? রি রোজ না রি সানফ্লাওয়ার পড়ছিলাম? রি রোজ হচ্ছে যে যদি সেটলার যদি একটা ট্রাস্ট তার লাইফ টাইমে কনস্টিটিউশন করতে নাও পারে, সে যদি অল দ্য স্টেপস নিয়ে ফেলে, তাহলে কোর্ট ধরে নিবে যে এটা কনস্টিটিউশন হয়ে গেছে। রি রোজ যে আমাদের ডোনার শেয়ারগুলো ট্রান্সফার করার জন্য শেয়ার ট্রান্সফার ফর্ম, শেয়ার সার্টিফিকেট সবগুলো সহ কোম্পানির কাছে অ্যাপ্লাই করে দিচ্ছে, তারপর উনি মারা গেছে। এখন সেটলারের নেক্সট অফ কিন বলতেছে কনস্টিটিউশন তো হয় নাই, কারণ লিগ্যাল টাইটেল তো ট্রান্সফার হয় নাই। কিন্তু কোর্ট বলছে না, লিগ্যাল টাইটেল তো ট্রান্সফার আমরা ধরে নিব হয়ে গেছে, কারণ সেটলারের পক্ষে যা যা করা সম্ভব সে করেছিল। এটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট। আর আরেকটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট আছে ইনস্টিটিউশনাল, সেটা হচ্ছে গিয়ে যদি এক্স বলে ওয়াই কে যে সে একটা তাকে জমি বিক্রি করবে, ল্যান্ড কোন ধরনের প্রপার্টি? ইমুভেবল প্রপার্টি। আর কি ল্যান্ডের ক্ষেত্রে? রিয়েল প্রপার্টি। হ্যাঁ ঠিক আছে হারুন, ইউনিক প্রপার্টি। হ্যাঁ এটা হচ্ছে ইউনিক প্রপার্টি। ইউনিক প্রপার্টি মানে এটা মার্কেটে অ্যাভেলেবল না, যেখানে যে জমি আছে সেটা এখানেই আছে, এটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। তাহলে ল্যান্ড বিক্রির জন্য যদি কারোর সাথে কারো চুক্তি হয়, তাহলে যদি এগ্রিমেন্ট টু সেল হয়ে যায়, আর এগ্রিমেন্ট টু সেলটা যদি ইন রাইটিং হয় যে আমি জমি বিক্রি করবো, বায়না হয়ে গেছে, তাহলে তাকে জমিটাই বিক্রি করতে হবে, ক্ষতিপূরণ দিলে কাজ হবে না। এই জন্য সে পায় হচ্ছে কোর্টের কাছ থেকে রেমিডি হিসেবে ক্ষতিপূরণ না, সে পায় হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স। তাহলে এক যদি ওয়াইয়ের সাথে চুক্তি করে ফেলে ডিসেম্বর 2023 সে তার কাছে জমি বিক্রি করবে, আর জমিটা বিক্রি করবে হচ্ছে গিয়ে 15ই মার্চ, তাহলে এক যদি সেলার হয়, ওয়াই কি সে রিফিউজ করতে পারবে আমি আর বিক্রি করব না? তা তো করতে পারবে না। সে যদি বলে বিক্রি করব না, তাহলে ওয়াই চলে যাবে কোর্টে, আর কোর্টে গিয়ে পেয়ে যাবে কোন রেমেডি? স্পেসিফিক পারফরমেন্স। কোর্ট বলবে যে এক্স তুমি মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিলেও হবে না, তোমাকে কোনটাই দিতে হবে? ল্যান্ডটাই দিতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে জিনিসটা? তাহলে কি আমরা বলতে পারি যে যেই দিন এগ্রিমেন্ট টু সেল হয়ে গেছে, যেই দিন বায়না হয়ে গেছে, সেই দিনই ল্যান্ডের ইকুইটেবল টাইটেলটা চলে গেছে হচ্ছে ওয়াই এর কাছে। এক শুধুমাত্র এটা হোল্ড করবে হচ্ছে ফর ওয়াই, কি হিসেবে? কনস্ট্রাকটিভ ট্রাস্টি হিসেবে। কারণ একবার এগ্রিমেন্ট টু সেল হয়ে গেলে আর তো কোনটা করার
মানে সুযোগ নাই, ব্যাকআউট করার তো সুযোগ নাই, তোমাকে জমিটাই বিক্রি করতে হবে। এই দুইটা হচ্ছে ইনস্টিটিউশনাল কনস্ট্রাকটিভ ট্রাস্ট। আর যেটা আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি প্রপার্টি লতে, যে এক্স এবং ওয়াই মিলে যদি একটা জমি কিনে, জমিটা যদি এক্স এর নামে ওয়াই এর নামে রেজিস্ট্রেশন হয়, লিগ্যাল টাইটেল এক্স এর নামে হয় নাই, জমি রেজিস্ট্রেশন, জমির কোথাও এক্স এর নাম নাই, তাহলে ইকুইটি বলবে যেহেতু এক্স ও জমি কেনার সময় টাকা দিয়েছিল, তাহলে এই জমির এক্স এবং ওয়াই দুজনই হবে হচ্ছে কো ওনার, ইমপ্লয়েড কো ওনার। আর ইমপ্লয়েড কো ওনারের ইন্টারেস্টটা চার ভাবে দেখানো যায়, বাই এক্সপ্রেস ট্রাস্ট, রেজাল্টিং ট্রাস্ট, কনস্ট্রাকটিভ ট্রাস্ট এন্ড প্রপ্রাইটারি স্টক। যে কেসগুলো আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে তোমার লর্ড ব্রিজের একটা জাজমেন্ট আমরা পড়েছিলাম এখানের মধ্যে, যে তোমার তারপরে হচ্ছে অনেকগুলো কেসেস আমরা দেখেছিলাম তোমার এই যে ইমপ্লয়েড কো ওনারশিপের ক্ষেত্রে ফর কনস্ট্রাকটিভ ট্রাস্ট, মনে আছে না? এক্সপ্রেস কো ওনারশিপ এন্ড ইমপ্লয়েড কো ওনারশিপ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ওই জিনিসটা লাগবে। তাহলে এখন এই যে দুইটা যদি আমি কম্বাইন করি তাহলে এসেটা হয়ে যায়, একই অ্যাঙ্গেলের এসে আসে। সেকেন্ড ইয়ারের কনস্ট্রাকটিভ ট্রাস্ট আর হচ্ছে এখানে ইনস্টিটিউশনাল কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এটার একটা ছোট একটা স্লাইড আছে, আর হচ্ছে গিয়ে কোশ্চেন অ্যান্সার, কারণ এখান থেকে কখনো পিকিউ আসবে না। তাহলে একটা কোশ্চেন আমরা দেখলাম চ্যারিটেবল, একটা দেখলাম কনস্ট্রাকটিভ ট্রাস্ট। আচ্ছা, একটা কোশ্চেন সবসময় দিবে, সেটা হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট থেকে। এটা হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট। ব্রিচ অফ ট্রাস্ট থেকে সাধারণত দেয় হচ্ছে একটা প্রবলেম কোশ্চেন, অনেক সময় এসেও দিতে পারে। ব্রিচ অফ ট্রাস্ট আমাদের পড়া লাগবে না, আমাদের তো 8টা-9টা টপিক আছেই। আমরা দেখবো যে আমাদের প্রথম দুইটা তো কমন পড়তেছে, চ্যারিটেবল, নন চ্যারিটেবল, আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ। আমাদের এই কোশ্চেনটা হচ্ছে কি ফর্মালিটিজ এন্ড কনস্টিটিউশন, ফর্মালিটিজ এন্ড কনস্টিটিউশন। ব্রিচ অফ ট্রাস্ট যদি দরকার হয় আমরা কভার করতে পারি, কিন্তু অতিরিক্ত টপিক পড়া থেকে সিলেক্টেড টপিক ভালো মতো পড়াটা বেটার। তোমার এসে গুলার কোয়ালিটি ভালো হচ্ছে কিনা, পিকিউ গুলা ঠিক মতো করতে পারতেছো কিনা, অ্যাটলিস্ট একটা পিকিউ যদি না করো তাহলে মানে নাম্বারে একটু ফ্লাকচুয়েশন বেশি হতে পারে। 3টা ইকিউ করে 50, 55, 60 পাওয়াটা ডিফিকাল্ট, আনলেস খুব ভালো এসে হয়, 8-10টা 15টা একাডেমিক ওপিনিয়ন সহ থাকে। ওগুলো থাকলে কিন্তু তাও 60 পাওয়া যায় 3টা এসে করেও। তুমি চেষ্টা করবা তারপরে যে দুইটা খুব ভালো কোয়ালিটির এসে 2000 করে ওয়ার্ড সুন্দর করে টাইপ করে, একটা পিকিউ, আর একটা পিকিউ ঘুরে ফিরে চ্যারিটেবল ট্রাস্ট থাকেই, সার্টিনটি থাকেই, ওখান থেকে তুমি টার্গেট করো সুন্দর করে যেন করা যায়, বা ফর্মালিটি কনস্টিটিউশন। আচ্ছা, আরেকটা এখানে আমরা দেখতেছি হচ্ছে যে এই যে তোমার নোয়িং রিসিপ্ট এন্ড ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে? নোয়িং রিসিপ্ট এখান থেকে দিয়েছে এক্সামিনার এসে, এটা হচ্ছে এগুলো সব এসে চ্যাপ্টার আর কি, যে তোমার নোয়িং রিসিপ্ট, ডিসঅনেস্ট অ্যাসিস্ট্যান্স হচ্ছে এসে চ্যাপ্টার। এগুলো হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্টের মতোই, তোমার খেয়াল রাখতে হবে যে যেগুলো এসে টপিক আমরা জাস্ট একটা ক্লাস করে সেটা আমি দিয়ে দিব, আর এসেটা তুমি তখন প্যারাফ্রেজ করে ফেলবা অ্যাকর্ডিং টু দ্য স্লাইড। এগুলোর জন্য তোমার বেশি সময় দেওয়া লাগবে না, যেগুলো এসে টাইপ কোশ্চেনস। ঠিক আছে জিনিসটা? তাহলে কি মোটামুটি বুঝা গেল যে তাহলে 6টা কোশ্চেন এখন আমাদের কিভাবে আসলো? তাহলে জোন দেখলাম আমরা হচ্ছে B1 এ যে কোশ্চেনগুলো আসছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন তো বাদ পড়ে গেছে, দ্য রুল এগেইনস্ট পারপাস ট্রাস্ট ইজ ফাউন্ডেড ইন প্র্যাকটিক্যালিটি নট ইন প্রিন্সিপাল। এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? কোশ্চেন নাম্বার 4। এই চ্যাপ্টারকে আমরা পড়ছি কখনো? দেখি কি অ্যান্সার দিচ্ছে। ইয়াল্লা, ভিসিপিটি কোনটা সাদিয়া? এনসিপিটি। আচ্ছা, সাদিয়া তাড়াহুড়া করে লাগতে গিয়ে ভিসিপিটি লিখে দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারুন ঠিক আছে। এটা হচ্ছে এটা এসে তো আমরা এই গত ক্লাসেই করলাম মনে হয়, নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের এসেটা। এই যে লাস্ট ক্লাসেই তো আমরা এটা করেছিলাম, এই যে এসে অন নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট, এই যে এটা, এই যে এসেটা। এটা
7:15 বা 7:30 7, ঠিক আছে। ক্লিয়ার? জিনিসটা বুঝতে তো কোনো সমস্যা নাই। তাহলে আমাদের কমন পড়তেছে কিনা দেখো আমাদের কোয়েশ্চেন। তাহলে আমাদের চ্যারিটেবল, নন চ্যারিটেবল, কনস্ট্রাকটিভ ট্রাস্ট, ব্রিচ অফ ট্রাস্ট কমন পড়লো না এনসিপিটি। তাহলে আমার তিনটা কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। তাইলে আমি ফর্মালিটিস কনস্টিটিউশনে করতে পারি। যদি এসে থাকে তাহলে তো আরেকটা এসে আমার করা থাকে। আরেকটা জোন দেখে তারপর আমরা সলভিং এ আসি। এটা হচ্ছে গিয়ে 2023 B1। এখানে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে ইট ইজ ফর দ্য পারপাস মাস্ট বি ফর দ্য পাবলিক বেনিফিট অন অর্ডার টু ফিট ফর রিকগনাইজড এজ চ্যারিটেবল। ইট ইজ লেস ক্লিয়ার হোয়াট দিস মিনস। তাহলে এটা আসছে হচ্ছে এসে অন চ্যারিটেবল ট্রাস্ট। এটা হচ্ছে গিয়ে তোমার ফর্মালিটিজ এন্ড কনস্টিটিউশন। ফর্মালিটিজ এন্ড কনস্টিটিউশন। এখানে হয়তো উইলের ব্যাপার যেহেতু আছে, তার মানে এখানে একটু সিক্রেট ট্রাস্টের রেশিও থাকতে পারে। এটা হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট। রেজাল্টিং আর কনস্ট্রাকটিভ ট্রাস্ট থেকে অনেক সময় দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এসে অথবা যে কোনো একটা অ্যাটলিস্ট এসে থাকি। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে সার্টেনিটিস। এটা হচ্ছে কনস্টিটিউশন, যে টু হোয়াট এক্সটেন্ট। হ্যাঁ হ্যাঁ কি এটা ওটার কোশ্চেন আসছে। ফর্মালিটিস, সার্টেনিটিস আর হচ্ছে কনস্টিটিউশন সলভিং করতে হবে। এটাই একটাই ফর্মুলা। সলভিং না করলে তোমার হবে না। দেখো যে সার্টেনিটিস থেকে এক্সামিনার প্রশ্ন দিচ্ছে, কনস্টিটিউশন থেকে এক্সামিনার প্রশ্ন। আর ফর্মালিটিস কনস্টিটিউশনও আছে, আবার রেজাল্টিং ট্রাস্টও আছে। এনাফ কোশ্চেন কমন করা থাকতেছে। তাহলে এখন আমরা সলভিং এ আসি। 2023 দেখি আমরা দুইটা কোশ্চেন পেপার সলভ করতে পারি কিনা। তাহলে অ্যাডভাইস whether the following trust in the will in Timon are charitable or otherwise valid. 80,000 pounds to my trustees to build a tennis court for use by the inhabitants of the village of Fenwick, where I was born. ঠিক আছে, তাহলে আমরা একটা পারপাস এখানে দেখলাম যে উনি টেনিস কোর্ট করতে বলছে, যারা থাকে হচ্ছে ফেনউইক ভিলেজে, যেখানে ওনার জন্ম হয়েছিল। 160,000 pounds to my trustees so that Fenwick Primary School can organize day trips for the children of teachers at the school in gratitude for their hard work of the teachers. 320,000 pounds to my trustees to campaign for the abolition of electric scooters in order to improve road safety. 640,000 pounds to my trustees for the preservation of historical monuments. ক্লিয়ার জিনিসটা? তাহলে এই হচ্ছে চারটা পারপাস। তোমাকে শুধু এক্সামিনার বলতেছে যে এগুলা কি চ্যারিটেবল বা অন্য কোনো ভাবে এগুলা ভ্যালিড হবে কিনা। তাহলে প্রথমে তোমার একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে এই কোশ্চেন অ্যান্সার করার জন্য। প্রথমে তুমি ইন্ট্রোডাকশনে বলে দিবা যে দ্য গিভেন কোশ্চেন ডিলস উইথ চ্যারিটেবল ট্রাস্ট। ঠিক আছে, এটা চ্যারিটেবল ট্রাস্টের কোশ্চেন। তারপর চ্যারিটেবল ট্রাস্ট হচ্ছে একটা পারপাস ট্রাস্ট। ঠিক আছে, পারপাস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পাবলিক পারপাস,
পাবলিক পারপাস হলে এটা চ্যারিটেবল হিসেবে ভ্যালিড হবে, আর যদি প্রাইভেট পারপাস হয় এটা নন চ্যারিটেবল হবে এবং জেনারেলি এটা ভয়েড হয়ে যাবে। তারপরে তুমি বলবা চ্যারিটেবল ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য যে শর্ত এটা দেওয়া আছে হচ্ছে সেকশন তোমার 2 সাবসেকশন 1 এ। এখানে বলতেছে যে একটা চ্যারিটেবল ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য দুইটা শর্ত আছে, না তিনটা শর্ত আছে। পারপাসটা চ্যারিটেবল হতে হবে, পাবলিক বেনিফিট হতে হবে এবং হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হতে হবে। ঠিক আছে, একটা চ্যারিটেবল ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য কয়টা কন্ডিশন? তিনটা। পারপাস মাস্ট বি চ্যারিটেবল, পাবলিক বেনিফিট, হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল। চ্যারিটেবল ট্রাস্টে কোনো বেনিফিশিয়ারি প্রমাণ করা লাগে না। চ্যারিটেবল ট্রাস্টে ফিকটিশিয়াস বেনিফিশিয়ারি হচ্ছে চ্যারিটি কমিশনার অথবা অ্যাটর্নি জেনারেল। সুতরাং এখানের মধ্যে যদি এগুলো ভ্যালিড চ্যারিটেবল ট্রাস্ট হয়ে থাকে তাহলে এগুলো এনফোর্স করবে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অথবা চ্যারিটি কমিশনার। আর চ্যারিটেবল ট্রাস্টের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। চ্যারিটেবল ট্রাস্ট প্রুভড হয়ে গেলে এখানে কোনো পারপিচুইটি পিরিয়ড নাই, দ্যাট ইজ এখানে কোনো এন্ডিং টাইম নাই যে কখন এটা শেষ হয়ে যাবে। ইট ক্যান রান ফর ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম। এরকম একটা ইন্ট্রোডাকশন তোমার রেডি করা থাকতে হবে। পরীক্ষার সময় তো এত চিন্তা করে তুমি লিখতে পারবে না, তোমার একটা ফরম্যাট অ্যান্সার থাকবে, যেটা আমি দিয়ে দিছি অলরেডি। কিন্তু ফরম্যাট অ্যান্সার চ্যারিটেবল ট্রাস্টের কিন্তু ফরম্যাট অ্যান্সার দেওয়া আছে, আছে না দেওয়া? এখন তোমার এই যে চ্যারিটেবল ট্রাস্টের ফরম্যাট অ্যান্সার, কিভাবে তুমি অ্যান্সারটা করবা চ্যারিটেবল ট্রাস্টের? এই যে চ্যারিটেবল ট্রাস্ট ফরম্যাট অ্যান্সারস, মানে তুমি কিভাবে ইন্ট্রোডাকশনটা দিবা, হাউ টু সলভ, স্টেপগুলা কি কি, এই কোশ্চেনটাকে চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে কিনা। যদি না হয় তাহলে এটা নন চ্যারিটিতে চলে যাবে। যদি চ্যারিটেবল ট্রাস্টের কোশ্চেন হয় তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে পারপাসটা কি চ্যারিটেবলের মধ্যে পড়ে কিনা, পাবলিক বেনিফিট হচ্ছে কিনা। পাবলিক বেনিফিট যদি হয়ে থাকে তাহলে এটা হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল কিনা। সবগুলো যদি স্যাটিসফাই করে তাহলে এটা ভ্যালিড চ্যারিটেবল ট্রাস্ট। তাহলে এই কিভাবে তুমি ইন্ট্রোডাকশনটা দিবা কোশ্চেন আসলে, এটা হচ্ছে একটা স্যাম্পল ইন্ট্রোডাকশন যে এটা চ্যারিটেবল ট্রাস্টের কোশ্চেন, চ্যারিটেবল ট্রাস্ট হওয়ার জন্য এই শর্তগুলো হচ্ছে এগুলো স্যাটিসফাই করতে হবে। চ্যারিটেবল ট্রাস্ট এনফোর্স করে হচ্ছে চ্যারিটি কমিশন। তারপরে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা ডিসকাস করবা। তাহলে ইন্ট্রোডাকশনটা দেওয়ার পর তারপরে তুমি বলবা নাও আই শ্যাল ডিল উইথ ইচ অফ দ্য ট্রাস্টস ইন টার্ন, এ বি সি ডি আমি আলাদা ডিসকাস করব। এবং প্রত্যেকটার ক্ষেত্রে তোমার তিনটা করে পার্ট হবে, যে এই পারপাসটা কি চ্যারিটেবল ছিল কিনা, পারপাস কি চ্যারিটেবল কিনা। সেকেন্ড কোশ্চেন হবে হচ্ছে পাবলিক বেনিফিটের জন্য কিনা, চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে যদি নন চ্যারিটেবল কিছু থাকে এবং এটা যদি সাবস্টেন্সিয়াল অংশ থাকে তাহলে এটা ভয়েড হয়ে যাবে। চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে নন চ্যারিটেবল এলিমেন্ট থাকতে পারবে না। তাহলে প্রতিটার জন্য হবে হচ্ছে তিনটা প্যারাগ্রাফ। তাহলে প্রথম যেটা আসতেছে যে 80,000 pounds to my trustees to build a tennis court। টেনিস কোর্টের জন্য যদি ট্রাস্ট ক্রিয়েট করে থাকে চ্যারিটেবল হবে কিনা। তাহলে তোমার আরেকটা ডকুমেন্ট পরীক্ষার সময় এই তো তোমার ফরম্যাট অ্যান্সার থাকলো, আর একটা হচ্ছে নাটশেল, বাস। তাহলে আর তোমার অন্য কিছুর দরকার নেই। আমি কিন্তু একদম একদম মানে যতটুকু না পড়লেই না অতটুকু আমি করে দিয়েছি, যে যারা স্লাইডটা পুরোটা পড়তে পারবে না তারা যদি চ্যারিটেবল ট্রাস্ট ইন এ নাটশেল এটাই যদি দেখে মোর দেন এনাফ। এই যে তোমার ইন্ট্রোডাকশনটা তুমি কিভাবে দিবা নাটশেল, যে পারপাসটা চ্যারিটেবল হতে হবে। এখন প্রথমটা কি দিছে এক্সামিনার, টেনিস কোর্ট। তা টেনিস কোর্টের পারপাসটা কি চ্যারিটেবল হবে কিনা। তখন তুমি এক্সামিনারকে তুমি দেখবা যে 3(1)A তে কি প্রিভেনশন রিলিফ অফ পভার্টি হচ্ছে না, টেনিস কোর্ট এর মধ্যে আসবে না। আচ্ছা, অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন, টেনিস কোর্ট করলে তো এডুকেশন বাড়বে না, হলো না। রিলিজিয়ান, টেনিস কোর্টের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। 3(1)D অ্যাডভান্সমেন্ট অফ হেলথ আছে, টেনিস খেললে শরীর ভালো থাকবে, কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। 3(1)E অ্যাডভান্সমেন্ট অফ সিটিজেনশিপ এন্ড কমিউনিটি, আবার মনে হচ্ছে না টেনিস কোর্ট হইলে হয়তো হয়,
যারা যারা টেনিস খেলতে আসবে তাদের মধ্যে কথাবার্তা হবে, তাদের মধ্যে নাগরিকত্ব বোধ বাড়বে, কমিউনিটির প্রতি একটা সিম্পেথি বাড়বে বা তোমার ইন্টিগ্রেশন বাড়বে। তাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। 3.1F অ্যাডভান্সমেন্ট অফ আর্টস কালচার হেরিটেজ টেনিস কোর্টের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে কোনটার মধ্যে পড়বে? অ্যাডভান্সমেন্ট অফ অ্যামেচার স্পোর্টস। ক্লিয়ার জিনিসটা? এই তুমি 3.1G লিখে দিলা যে এই পারপাসটা চ্যারিটেবল হবে আন্ডার সেকশন 3.1G। তারপর তোমার তো এটা প্যারাফ্রেজ করাই থাকবে। এটা যদি তুমি হুবহু দাও তাহলে তো প্লেজারিজম হবে, কারণ এটা তো আমার নোট। আবার অনেকে যদি এটা হুবহু কপি করে তাহলে তো একটা নোট হয়ে গেল, আবার 5 জন করলে এটা তোমার প্লেজারিজম হয়ে যাবে। তাহলে তোমার অ্যাডভান্সমেন্ট অফ অ্যামেচার স্পোর্টস তুমি তো এটা নতুন করে লিখতে পারবে না, অ্যাডভান্সমেন্ট অফ আনপ্রফেশনাল স্পোর্ট লিখতে পারো, না লিখলেও চলবে, কারণ এক্সামিনার জানে যে এটা কিসের মধ্যে আসছে, স্ট্যাচুট, এই জন্য প্লেজারিজম হবে না। তো এই লেখাটা তো প্লেজারিজম হবে। এই জন্য বলতে হবে যে অ্যামেচার স্পোর্টস বলতে কি বোঝায়, মানে প্রফেশনাল যারা খেলাধুলা করে, অলিম্পিক, ওয়ার্ল্ড কাপ, এদের জন্য ট্রাস্ট ক্রিয়েট করলে এটা চ্যারিটেবল হবে না। স্পোর্টস অ্যাডভান্সমেন্ট করার জন্য করতে হবে যারা স্পোর্টসটা খেলে হচ্ছে বডি ফিট রাখার জন্য অথবা আনপ্রফেশনাল। এটা তুমি এখন এখানে এক্সপ্লেইন করে দিবা যে স্পোর্টস বলতে যে কোনো গেমস অথবা স্পোর্টস বোঝায় যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাগবে, এক্সারশন লাগবে, এরকম। কেসের নাম কি? রিডুপ্রিস ডিড ট্রাস্ট। তাহলে একটা পার্ট কিন্তু তোমার হয়ে গেল যে পারপাসটা কি? চ্যারিটেবল। একটা হার্ডেল তুমি ওভারকাম করে ফেলছো, পারপাসটা চ্যারিটেবল তুমি দেখায় ফেলছো। কিসের আন্ডারে? সেকশন 3 সাবসেকশন 1G এর আন্ডারে। মনে থাকবে? তাহলে G ফর গেমস আর স্পোর্টস হচ্ছে এইটা, তাহলে এইভাবে মনে রাখবা। আবার H যেটা হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস বানানোর জন্য বলে 3.1H। আর A হচ্ছে পভার্টি, B হচ্ছে এডুকেশন, C হচ্ছে রিলিজিয়ন। এইভাবে তুমি কোড করে মনে রাখলে তোমার আরো সুবিধা হবে, তুমি জাম্প করে চলে যেতে পারবা চার্টের মধ্যে। তারপরে যেটা আসে যে পারপাসটা চ্যারিটেবল হলেই তো চ্যারিটেবল ট্রাস্ট হবে না, আমাদেরকে দেখাইতে হবে এটা কি পাবলিক বেনিফিটের জন্য হয়েছিল কিনা। তাহলে তুমি চলে যাবা যে কোথায় লেখা আছে হচ্ছে পাবলিক বেনিফিট। সেকশন 4 বলতেছে যে কোনো ট্রাস্ট চ্যারিটেবল হওয়ার জন্য উপরে যে 13টা পারপাস আছে, যে কোনো 13টা পারপাসের মধ্যে ট্রাস্টটা চ্যারিটেবল হওয়ার জন্য এটা পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে। মানে দেখাতে হবে যে এটা জনগণের জন্য উন্মুক্ত, পাবলিক। এটা সমাজের একটা ছোট গ্রুপের জন্য করা হয়নি, সবার জন্য উন্মুক্ত। এবং যারা বেনিফিট পাবে তারা কেউই সেটলারের সাথে কানেক্টেড না। সেটলারের সাথে যদি কানেক্টেড হয়, যদি তাদের সাথে নেক্সাস থাকে, তাহলে এটা কখনোই চ্যারিটেবল হবে না। তাহলে পাবলিক হওয়ার জন্য শর্ত হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকতে হবে, সমাজের ছোট গ্রুপের জন্য করলে হবে না, এবং সেটলারের সাথে বেনিফিশিয়ারি কোনো নেক্সাস থাকতে পারবে। আর বেনিফিট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সবার জন্য একটা মঙ্গলজনক কিছু হতে হবে। যদি এটা সবার জন্য ডেট্রিমেন্টাল হয় তাহলে এটা কখন পাবলিক বেনিফিট। বেনিফিটটা যেটা এটা দৃশ্যমান হতে হবে, ভিজিবল হতে হবে, মনে থাকবে? তাহলে পাবলিক এবং বেনিফিট এই দুইটা অর্থ তুমি মাথায় সেট করে ফেলবা যে পাবলিক বলতে কি বোঝায় আর বেনিফিট বলতে কি বোঝায়। টোটাল হচ্ছে 5টা এলিমেন্ট পাবলিক বেনিফিটের মধ্যে। এখন আমাদের সাদিয়ার প্রশ্ন হচ্ছে যে স্পোর্টস কি রিক্রিয়েশনের মধ্যে হবে কিনা। মানে তোমার যাদের স্বাস্থ্য অনেক ভালো তাদের জন্য স্পোর্টস একটা রিক্রিয়েশন, কারণ তারা মনে করে যে চলাফেরা করা হয় না, মাঝে মাঝে একটু মাঠে ঘুরে আসলাম, এটা সাদিয়ার জন্য রিক্রিয়েশন হইতে পারে। কিন্তু স্পোর্টস কিন্তু একটা সিরিয়াস ম্যাটার, ঠিক আছে? সাদিয়া স্পোর্টসকে রিক্রিয়েশন হিসেবে ধর। আচ্ছা, এখন তোমার তাহলে সেকশন 4 এ বলতেছে যে এটা যে কোনো ট্রাস্টকে এটা দেখায় আসতে হবে যে এটা পাবলিক বেনিফিট কিনা। তাহলে এখন আমরা কিন্তু যখন ক্লাস করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদেরকে পাবলিক বেনিফিটের জন্য এই 5টা রিকোয়ারমেন্ট আমরা যেন স্যাটিসফাই করি, এই 5টা রিকোয়ারমেন্ট। আর একটা পারপাসের জন্য যখন তুমি 5টা রিকোয়ারমেন্ট লিখে ফেলবা তখন তোমার বাকিগুলোর জন্য লেখা লাগবে না, বাকিগুলোর জন্য শুধু তুমি অ্যাপ্লাই করলেই চলবে, যে 5টা রিকোয়ারমেন্ট। তাহলে পাবলিক বেনিফিটের জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের
The purpose will not be for the benefit of a public or section of the public if the people who benefit তোমার তাদের সাথে যদি পার্সোনাল নেক্সাস থাকে। তাহলে তুমি এখানে কোশ্চেনে দেখো যে পার্সোনাল নেক্সাস আছে কিনা, নাই। সবার জন্য, ওই গ্রামের সবার জন্য। সে কি বলছে? তার আত্মীয় স্বজনের জন্য, তার বন্ধু বান্ধবের জন্য, তার স্কুলের যারা পড়তো তাদের জন্য, সবার জন্য উন্মুক্ত। তাহলে তো এখানে পার্সোনাল নেক্সাস নাই। আমি ওই গ্রামের সাথে তো, গ্রামের সবার সাথে তো আমার পার্সোনাল কানেকশন নাই। ওই গ্রামে যারা অধিবাসী তারা সবাই কিন্তু এই বেনিফিটটা পাবে। তাহলে পার্সোনাল নেক্সাস এখানে থাকতেছে না। আচ্ছা, it will be necessary for those who propounded the validity of the trust to show that it is for the public benefit. এটা কি ভিজিবল হবে কিনা? টেনিস কোর্টটা যদি হয় তাহলে যারা মানে নন প্রফেশনাল স্পোর্টস ইনভলভ হতে চায় তারা তো টেনিস খেলতে পারবে। এই বেনিফিটটা তো ভিজিবল হবে। টেনিস কোর্ট আছে, মানুষ খেলতেছে, বেনিফিট উইল অলসো বি ভিজিবল। কেসের নাম তুমি অ্যাপ্লাই করবে। There is a doctrine that class within a class is not charitable. শুধু যদি বলতো যে ওই গ্রামের মধ্যে যারা আমার স্কুলে পড়তো তাদের জন্য, তাহলে হবে না। Beneficiary cannot be class within a class. A charitable trust cannot distribute profit. আমরা তো কোনোভাবেই দেখি না যে টেনিস কোর্টের মাধ্যমে কোনো প্রফিট করার জন্য উনি করছে এটা। Charitable trust should not be positively harmful. এটা তো আমরা কোনো হার্মফুলের কিছু দেখতেছি না, ডেট্রিমেন্টাল কিছু নাই। তাহলে অল দ্য রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড না পাঁচটা? এইটা দিছে কনফিউজ করার জন্য যে নেক্সট তুমি যেন ওই যে তুমি এটাই তো মেজাবিন করছে, ওই ট্র্যাপে তো মেজাবিন পড়ে গেছে। এটাই তো কোশ্চেন, ওই ট্র্যাপের জন্য তো ফেলছে যে তুমি যেন নেক্সাস লেখো, যে তোমার সাথে নেক্সাস লেখো, তাহলে তোমার অ্যানসারটা ভুল হয়ে গেল। যে ট্র্যাপে বিএনপি পড়ছে। ব্যাপারটা কি বোঝা গেছে? এইখানে এই নেক্সাসের মধ্যে এটা আসলে এখানে এইটাতে নেক্সাস হবে না। নেক্সাস হয়েছে যে ওপেনহেম এন্ড টোবাগো কেসে যেটা হয়েছে, উনি বলছে যে একটা স্কুল করা হবে, এই স্কুলে শুধু আমার 1 লক্ষ কর্মচারীদের যত বাচ্চা কাচ্চা আছে সবাই পড়তে পারবে। ওই লোক মনে করছে এটা চ্যারিটেবল হবে, ট্যাক্স দেওয়া লাগবে না, কিন্তু ইনল্যান্ড রেভিনিউ কমিশনার বলছে না, ট্যাক্স তো দিতে হবে, কারণ এটা তো চ্যারিটেবল না। আপনি 1 লক্ষ এমপ্লয়ি 10 লক্ষ বাচ্চা কাচ্চা থাকুক, আপনার সাথে তো তাদের কোনটা আছে? পার্সোনাল নেক্সাস আছে, সুতরাং এটা চ্যারিটেবল হবে না। নেক্সাস থাকলে বেনিফিশিয়ারির সংখ্যা যতই হোক না কেন, ইট উইল বি নন চ্যারিটেবল। আর 3 নাম্বার এলিমেন্ট দেখাতে হবে এটা কি হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল কিনা। অবশ্যই এটা হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল, কারণ হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হইতো না যদি এখানে কোনো পলিটিক্যাল অবজেক্ট থাকতো। হোলি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হতো না যদি এখানে নন চ্যারিটেবল কোনো এলিমেন্ট থাকতো, তাহলে এটা হইতো না। এখানে তো নন চ্যারিটেবল কোনো এলিমেন্ট নাই। শুধু যদি বলতো যে টেনিস খেলতে পারবে শুধুমাত্র আমাদের এলাকার যারা মিলিয়নিয়ার্স, আমাদের এলাকার যারা ইন্ডাস্ট্রির মালিক, তাহলে এটা কি হয়ে যেত? এটা এক্সক্লুসিভলি চ্যারিটেবল হতো না। কারণ তুমি কাদেরকে বাদ দিয়ে দিচ্ছ? নিডি পার্সনদেরকে বাদ দিয়ে দিচ্ছ। উনি বলতো যে ফর টেনিস কোর্ট অর তোমার আদার অ্যাক্টিভিটিস, তাহলে এটা নন চ্যারিটেবল হয়ে যেত। কারণ অর যদি সে দেয় তাহলে আদার অ্যাক্টিভিটিস তো নন চ্যারিটেবল হতে পারে। ব্যাপারটা কি বোঝা গেছে? কিন্তু যদি বলতো টেনিস কোর্ট অর টেনিস কোর্ট এন্ড আদার স্পোর্টস অ্যাক্টিভিটিস, তাহলে এটা আবার কি হবে? এক্সক্লুসিভলি চ্যারিটেবল হবে। এন্ড দিলে তোমার এটা এক্সক্লুসিভলি চ্যারিটেবল হবে। যদি বলে হসপিটাল এন্ড আদার পারপাসেস, তাহলে এটা মানে হসপিটাল রিলেটেড হতে হবে। আর যদি বলে হসপিটাল অর আদার পারপাসেস, তাহলে এটা নন চ্যারিটেবল হবে না। অরের পরে যেটা হচ্ছে সেটা তো নন চ্যারিটেবল হতে পারে। তাহলে যদি এন্ড হয় তাহলে যে কোনো একটা পারপাস চ্যারিটেবল হলেই হবে। আর অর হলে দুই পাশে যে দুইটা পারপাস থাকবে, দুইটাই চ্যারিটেবল হতে হবে। আর যদি একটা চ্যারিটেবল ট্রাস্টের হালকা কিছু অংশ নন চ্যারিটেবল থাকে, তাহলে এটা চ্যারিটেবল হিসেবেই ডিক্লেয়ার করা হবে। যদি বলা হয় যে 1 মিলিয়ন পাউন্ড দিয়ে একটা হসপিটাল করা হবে, আর 1 মিলিয়ন পাউন্ডের এই হসপিটালটা করার পরে শুধু নার্সদের জন্য একটা সিনেমা হল করা হবে যেন তারা এটা দেখতে পারে, এটা নন চ্যারিটেবল। কিন্তু আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে হসপিটালের নার্সদের যদি একটা ব্যবস্থা থাকে অ্যামিউজমেন্টের, তাহলে তারা তো পেশেন্টদেরকে আরো ভালো সার্ভিস দিতে পারবে।
ব্যাপারটা কি বোঝা গেছে জিনিসটা? তাহলে একটা চ্যারিটেবল ট্রাস্টের যদি অল্প একটু অংশ নন চ্যারিটেবল থাকে, এটার জন্য পুরো ট্রাস্টটাকে কোর্ট নন চ্যারিটেবল ডিক্লেয়ার করবে না। এটাকে বলা এনসিলিয়ারি নন চ্যারিটেবল পারপাস। ওই এনসিলিয়ারি পারপাসটা রাখা হয়েছে মূল চ্যারিটেবল ট্রাস্টটাকে আরো এফেক্টিভ করার জন্য। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমাদের এই ট্রাস্টটা কি 3টা হার্ডেল ওভারকাম করছে কিনা, তাহলে চ্যারিটেবল হয়ে যাবে, ডিক্লেয়ার করে দিবা, অ্যান্সার শেষ। তারপর আবার পরেরটা। এখন তুমি কতটুকু লিখবা প্রত্যেকটার জন্য, এটা তো তুমি সলভিং না করলে বুঝতে পারবা না। অনেকে হয়তো এই পুরো অ্যান্সারটা লিখবে 900 ওয়ার্ডে বা 1000 ওয়ার্ডে, কিন্তু তার সবকিছু থাকলে ভালো নাম্বার সে পাবে, ঠিক না জিনিসটা? এখন তুমি এটা অ্যান্সারটা 1500 ওয়ার্ডে লিখলা, বাট তোমার ওই জিনিসগুলো নাই, পারপাসটা চ্যারিটেবল কিনা, হোললি এন্ড এক্সক্লুসিভলি মানে তোমার চ্যারিটেবল কিনা বা পাবলিক বেনিফিট, তাহলে তো তোমার নাম্বার আসবে না। এক্সামিনার তোমাকে ওয়ার্ড গুনে কিন্তু নাম্বার দিবে না, কন্টেন্টটা দেখবে। তোমাকে 3টা কোশ্চেনের জন্য 4 ঘন্টা সময় দিচ্ছি, তুমি ভালো মতো থিঙ্ক করে টু দা পয়েন্ট অ্যান্সার করবে, বুঝা গেছে? এসে 2টা যেটা করবা ওটা তো তুমি একদম ফুল 2000 ওয়ার্ড টাইপ করে বসাই দিবা। পিকিউটা মাথা ঠান্ডা করে করতে হবে, টু দা পয়েন্ট, আমি ফরম্যাট ফলো করে করে যাব। 2 নাম্বার কোয়েশ্চেন, 160,000 pounds to my trustees so that Fenwick Primary School can organize day trips for the children of teachers at the school in gratitude for their hard work of the teachers. কিসের মধ্যে পড়বে? চিলড্রেন অফ টিচার্সদের জন্য তোমার বলতেছে হচ্ছে গিয়ে ডে ট্রিপস অর্গানাইজ করা হবে। এটা কিসের নিদর্শন হিসেবে? টিচারদের হার্ডওয়ার্কের নিদর্শন হিসেবে, তাদেরকে গ্রেটিটিউড দেখানো হবে আর কি, গ্রেটফুলনেসটা দেখানো হবে। তাহলে ডে ট্রিপস এর, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ডে ট্রিপস কিসের মধ্যে পড়তে পারে। তাহলে ডে ট্রিপসটা আমাদের প্রথমটার মধ্যে তো পড়বে না, অ্যাডভান্সমেন্ট অফ রিলিফ অফ পভার্টির মধ্যে পড়বে না, অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশনের মধ্যে পড়তে পারে। কারণ ডে ট্রিপ যদি করা হয়, বাচ্চাদের ডে ট্রিপস গুলো সাধারণত মিউজিয়ামে নিয়ে যায়, হিস্টোরিক্যাল কোনো প্লেসে নিয়ে যায়। হ্যাঁ, তোমার এটা কোনটার মধ্যে পড়তে পারে? এডুকেশনের মধ্যে পড়তে পারে। বাচ্চাদের ডে ট্রিপস গুলো তো সাধারণত হবে এই ধরনের জায়গায়। তাহলে এটা অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশনের মধ্যে হবে, যে প্লেসে সে যাবে, যে মিউজিয়ামে সে যাবে, হ্যাঁ, যে চিড়িয়াখানায় সে যাবে, জুতে যাবে, হ্যাঁ, তাহলে তাকে সেইখান থেকে কিছু শিখতে পারবে। তাহলে এটা অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশনের মধ্যে পড়তে পারে। আচ্ছা, এটা না পড়বে হচ্ছে গিয়ে তোমার রিলিজিয়নের মধ্যে পড়বে না, ডে ট্রিপটা হেলথের মধ্যে পড়বে না। এটা ডে ট্রিপের কারণে সিটিজেনশিপ অথবা কমিউনিটি ডেভেলপমেন্ট হতে পারে, এটার মধ্যে আমরা ফেলতে পারি। অ্যাডভান্সমেন্ট অফ আর্টস, কালচার, হেরিটেজ এন্ড সায়েন্সের মধ্যে পড়বে না, অ্যামেচার স্পোর্টস এর মধ্যে পড়বে না, হিউম্যান রাইটস এর মধ্যে পড়বে না, এনভায়রনমেন্ট প্রোটেকশনের মধ্যে পড়বে, রিলিফ অফ দোজ ইন নিড এটার মধ্যেও পড়বে না, অর্থ কষ্টে যারা আছে, এনিম্যাল ওয়েলফেয়ারের মধ্যেও পড়বে না, প্রমোশন অফ আর্মড ফোর্সের মধ্যে পড়বে না, বাট এটা আদার পারপাসেস বেনিফিশিয়াল টু দ্য কমিউনিটির মধ্যে পড়তে পারে। তাহলে এটা হয়তো পড়বে 3(1)M এর মধ্যে, অথবা এটা পড়বে হচ্ছে গিয়ে তোমার এডুকেশনের মধ্যে, অথবা কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্যে। কারণ ডে ট্রিপ যদি এমন জায়গায় করে যেখানে গিয়ে তারা মানুষের সাথে মিশতে পারবে, কথা বলতে পারবে, ডে ট্রিপটা যদি একটা ওল্ড এজ হোমে করে, ডে ট্রিপটা যদি একটা তোমার হসপিটালে করে, তাহলে তারা তো গিয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট হবে। তাহলে 3টার যে কোনো একটা পারপাসের মধ্যে এটা তুমি ফেলতে পারবা, এডুকেশন অর কমিউনিটি ডেভেলপমেন্ট অর আদার পারপাসেস বেনিফিশিয়াল টু দ্য কমিউনিটি। আর এইটা যদি, এটা ছাড়াও তুমি বলতে পারো যে না, ডে ট্রিপটা যদি পিওরলি রিক্রিয়েশনাল হয়ে থাকে, যে ডে ট্রিপটা তাদেরকে করাই হবে হচ্ছে গিয়ে একটা বাচ্চাদের খেলার জায়গায়,
মানে তোমার ইয়েতে নিয়ে যাবে, একটা অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাবে, তাহলে বলবা যে ডে ট্রিপটা তখন পড়ে যাবে হচ্ছে আন্ডার রিক্রিয়েশনের মধ্যে, রিক্রিয়েশন এন্ড স্পোর্টস সেকশন 5। ক্লিয়ার জিনিসটা? তাহলে একটা জিনিস হয়ে গেল যে পারপাসটা কি চ্যারিটেবল কিনা। এখন হচ্ছে পাবলিক বেনিফিট হবে কিনা। তাহলে এখন পাবলিক বেনিফিট এখানের মধ্যে স্কুলের টিচারদের চিলড্রেন কতজন আছে এবং তাদের সাথে কিন্তু কোনো পার্সোনাল নেক্সাস নাই কিন্তু। তাহলে আমরা পাবলিক বেনিফিটের যে পাঁচটাই এখানে ওভারকাম করবে। বাট মূল সমস্যা যেখানে হয়ে যাবে, মূল সমস্যা হয়ে যাবে হচ্ছে যে এটা কি হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল কিনা। কারণ এখানে ওই স্কুলের বাচ্চা মানে টিচারদের বাচ্চা কাচ্চা যদি 20-50 জন হয়, মানে একটা স্কুলের টিচারদের বাচ্চা কাচ্চারা কিন্তু কমই পড়ে, সব টিচারের ছেলেমেয়েরা ওই স্কুলেই পড়বে এরকম কিন্তু নাও হইতে পারে। যে উনি হয়তো স্কুলের টিচার কিন্তু বাচ্চাকে আরেকটা স্কুলে পড়াচ্ছে, উনি হয়তো বাংলা মিডিয়াম স্কুলের টিচার কিন্তু বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা নন চ্যারিটেবল হওয়ার সম্ভাবনা আছে, বাট নন চ্যারিটেবল এটা নাও হইতে পারে এই কারণে যে এখানে নন চ্যারিটেবল পারপাসটা হচ্ছে এনসিলিয়ারি। এই যে তোমার এনসিলিয়ারি নন চ্যারিটেবল পারপাস, কারণ টিচাররা যেন ভালো মতো আরো এডুকেশন দেয়, তাদের প্রতি গ্রেটফুলনেস প্রকাশ করার জন্য বলা হচ্ছে যে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে ডে ট্রিপে নিয়ে যাওয়া হবে। তাহলে দো দেয়ার ইজ এ নন চ্যারিটেবল এলিমেন্ট, কিন্তু নন চ্যারিটেবল এলিমেন্টটা হচ্ছে কি এনসিলিয়ারি। আর এনসিলিয়ারি নন চ্যারিটেবল এলিমেন্ট থাকলে এটা চ্যারিটেবল ট্রাস্ট হিসেবেই কনসিডার করা হবে। তাহলে এই ট্রাস্টের মধ্যে কি আছে, নন চ্যারিটেবল এলিমেন্ট আছে, বাট নন চ্যারিটেবল এলিমেন্টটা কি খুবই মাইনর। বোঝা গেছে জিনিসটা? তাহলে ইট ইজ লাইকলি টু বি ভ্যালিড চ্যারিটেবল ট্রাস্ট। এখন ওপেনহেমের সাথে একটু পার্থক্য আছে, কারণ ওপেনহেমে যেটা হারুন যেটা বলতে চাচ্ছি যেটা ওপেনহেমের সাথে মিলে যায়, কিন্তু ওপেনহেম কেসে যেটা ছিল উনি ডাইরেক্ট বলতেছিল যে ওনার এমপ্লয়ীদের বাচ্চা কাচ্চারা, কিন্তু এখানে টিচারের বাচ্চা কাচ্চারা। তাহলে ওখানে একটা ইস্যু, আর এখানে হচ্ছে স্কুলের টিচারদের বাচ্চা কাচ্চা, মানে ডাইরেক্ট ওই চিলড্রেনদের সাথে ওনার কোনো কিন্তু নেক্সাস নাই। ওখানে তার আন্ডারে চাকরি করে এরকম লোক হইতে হবে, আর এখানে তো স্কুলের টিচার, এখন কে আসবে র্যান্ডম এটা তো আসলে ঠিক নেই। তাহলে ওনার মেইন পারপাসটা হচ্ছে তোমার ওই টিচাররা যেন আরো ভালো করে পড়াশোনা করায়, অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন। কিন্তু অ্যাডভান্স হবে, ওই বাচ্চা কাচ্চাদের এডুকেশন বাড়বে। এবং বুঝতে পারছো জিনিসটা, মানে উনি মেইন যে চ্যারিটেবল ট্রাস্টটা, মেইন চ্যারিটেবল ট্রাস্ট এখানে কোনটা, স্কুল, স্কুলের বেটার ফাংশনিং এর জন্য কিন্তু উনি এই কাজটা করতেছে। একটা স্কুলে যদি টিচারদের বাচ্চা কাচ্চাদের ভালো করে দেওয়া হয় হচ্ছে মানে তোমার ট্রিটমেন্ট, মানে আমরা বলতে পারি যে হসপিটাল ট্রিটমেন্ট, তাহলে ওই স্কুলের টিচাররা কিন্তু আরো ভালো করে স্কুলে পড়াবে, ঠিক না জিনিসটা? ওইটাই কিন্তু উনি করতেছে। তাহলে এখানে অল দ্য রিকোয়ারমেন্টস আর লাইকলি টু বি স্যাটিসফাইড। এখানে আসলে মেইনলি ফোকাস করছে এই প্যারাগ্রাফটার উপরেই, যেটা কি হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হবে কিনা। তার মানে এখানে কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে যে এই ট্রাস্টের মধ্যে সব বাচ্চা কাচ্চাদের নেওয়া হবে না, শুধু টিচারদের বাচ্চা কাচ্চাদেরকে নেওয়া হবে। তাহলে তুমি কি মনে করো কিনা যে এটা হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল? এটা পার্টিকুলারলি কিসের উপর আসছে? এটার উপরে। তারপর 3 নাম্বার হচ্ছে 320,000 pounds to my trustees to campaign for abolition of electric scooters in order to improve road safety. ইলেকট্রিক স্কুটার অ্যাবলিশ করতে বলতেছে টু ইমপ্রুভ রোড সেফটি। তাহলে আমাদের ওই তিনটা জিনিস ক্রস করতে হবে, পারপাসটা কি চ্যারিটেবল হবে কিনা, তারপরে হচ্ছে পাবলিক বেনিফিট হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল। পারপাসটা তুমি ফেলবা কোনটার মধ্যে পড়বে, হেলথ এন্ড সেফটির মধ্যে পড়বে। পাবলিক বেনিফিট সবার জন্য ভালো হবে, যদি ইলেকট্রিক স্কুটারের কারণে আসলেই বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে
কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে এক্সামিনার যেটাতে ফোকাস করতেছে যে ইলেকট্রিক স্কুটার সরানোর জন্য যে ক্যাম্পেইন করতে বলতেছে, যারা ইলেকট্রিক স্কুটার বানায়, যারা ইলেকট্রিক স্কুটার বিক্রি করে, যারা ইলেকট্রিক স্কুটার চালায় ব্যবসায়িক পারপাসে, তারা তো বলবে যে এই পারপাসটা কেন চ্যারিটেবল হবে, এটা তো পলিটিক্যাল। আর পলিটিক্যাল পারপাস গুলো কখনোই চ্যারিটেবল হয় না, হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল হবে না যদি পলিটিক্যাল অবজেক্টস থাকে। কোর্ট বলে দিবে যে একটা ট্রাস্ট যদি পলিটিক্যাল কোনো অবজেক্টস থাকে, তার মানে এই ট্রাস্টটা সমাজের একটা গ্রুপ চায় আর একটা গ্রুপ চায় না, এই ধরনের ট্রাস্টকে কোর্ট বলে দিবে যে এগুলো। আর কোর্টের কোনো মেকানিজম নাই ডিটারমাইন করার জন্য যে ইলেকট্রিক স্কুটার বন্ধ করলে সমাজের জন্য ভালো হবে না খারাপ, রোড সেফটি কি বাড়বে না কমবে। ইলন মাস্কের মতো যারা আছে তারা তো বলবে ইলেকট্রিক জিনিস সবই ভালো, ঠিক না জিনিসটা? আবার অনেকে বলবে যে ইলেকট্রিক জিনিসগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে বেশি। ইলেকট্রিক স্কুটারের সাথে রোড সেফটির কি সম্পর্ক, এটা ঠিক বোঝা গেল না। ইলেকট্রিক স্কুটারের রোড সেফটি নষ্ট করে এরকম সেন্স নাই, এটা পুরোপুরি এটা পলিটিক্যাল। আচ্ছা, সাদিয়ার আর্গুমেন্ট হচ্ছে কমিউনিটি ওয়েলফেয়ার আছে, কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি ওয়েলফেয়ার, হেলথ এন্ড সেফটি। ক্যাম্পেইন ইজ নট পলিটিক্যাল হিয়ার। কেন? সাদিয়া বলতে চাচ্ছে এটা নট রিলেট টু এনি চেঞ্জ অফ ল। এটা তো পলিসি চেঞ্জ নাকি? সাদিয়ার কথা হচ্ছে যে এখানে তো কোনো পলিসি চেঞ্জ করতে বলতেছে না অথবা ল চেঞ্জ করতে বলতেছে না, এই জন্য এটা পলিটিক্যাল না। আচ্ছা, এখন এটা কি আমরা কোথাও দেখেছিলাম যে মানে পলিটিক্যাল অবজেক্ট হওয়ার জন্য পলিসি অথবা ল এর চেঞ্জই লাগবে? এই যে দেখো এখানে in no position to determine the promotion rather than the other is for the public benefit. কোর্টের কাছে যদি মনে হয় যে ইলেকট্রিক স্কুটার ভালো হবে না খারাপ হবে, এটা যদি আর কোনো ক্ষমতা কোর্ট আছে নাই। Not only does the court have no choice, to attempt to do so would be to the role of the government. সরকার তো নিশ্চয়ই ইলেকট্রিক স্কুটারকে অনুমতি দিয়েছে, তাহলে কোর্ট কিভাবে বলবে যে ইলেকট্রিক স্কুটারের জন্য ট্রাস্ট ক্রিয়েট করলে এটা চ্যারিটেবল হবে না বা হবে? ঠিক না জিনিসটা? সরকারের পলিসির এগেইনস্টে তো গিয়ে এই ক্যাম্পেইনটা করা হবে। এখানে ক্যাম্পেইন যখন করা হবে এটা তো সরকারের কোনো বডির বিরুদ্ধেই করা হবে যে আপনারা ইলেকট্রিক স্কুটার বন্ধ করেন। আর লাস্টেরটা হচ্ছে 640,000 pounds to my trustee for the preservation of historical monuments. হিস্টোরিক্যাল মনুমেন্ট যদি প্রিজার্ভ করা হয় তাহলে পারপাসটা চ্যারিটেবল হবে এই গ্রাউন্ডে, অ্যাডভান্সমেন্ট অফ আর্টস, কালচার এন্ড হেরিটেজ। যেটা সেকশন 31F, আর্টস, কালচার এন্ড হেরিটেজ। পাবলিক বেনিফিটও আছে, হোললি এন্ড এক্সক্লুসিভলিও চ্যারিটেবল হবে। তাহলে এই কোশ্চেনটা সবগুলো রিকোয়ারমেন্টই স্যাটিসফাই করবে লাস্টেরটা। চ্যারিটি কমিশনের গাইডেন্সে কি বলা আছে যে মানে পলিটিক্যাল হওয়ার জন্য চেঞ্জ ইন ল অর পলিসি লাগবে? তো এটা ওয়ান কাইন্ড অফ পলিসি চেঞ্জই বলা যায়।
কারণ এখানে কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে ইলেকট্রিক স্কুটার চলতেছে রাস্তায়, তো উনি তো ক্যাম্পিং করতে বলছে হচ্ছে যে ইলেকট্রিক স্কুটার তোমার না চালানো হয়, অ্যাবলিশ অফ ইলেকট্রিক স্কুটার্স। তার মানে এখানে অলরেডি একটা পলিসি এক্সিস্ট করে না, এখানে নিশ্চয়ই একটা পলিসি এক্সিস্ট করে, আর পলিসির আন্ডারেই তো স্কুটার গুলা চলতেছে, স্কুটার অ্যালাউড, ঠিক না? জিনিসটা একটা ল অথবা পলিসিতে নিশ্চয়ই আছে না। ইলেকট্রিক স্কুটার প্রথমেই রাস্তায় আসলো কিভাবে? ইলেকট্রিক স্কুটার তো পলিসি আছে দেখি এগুলো লাইসেন্স পাইছে, আর লাইসেন্স তো দেওয়াই হয়েছে একটা আইনের আন্ডারে। আমি যদি অ্যাবলিশ করতে বলি তাহলে আমি কিন্তু বলতেছি যে যে আইনের আন্ডারে স্কুটারকে লাইসেন্স দেওয়া হয়েছে এই আইনটা অ্যাবলিশ করা হোক। আইন অ্যাবলিশ করলে কি হবে? লাইসেন্স আর দেওয়া হবে না, তাহলে চালাতে পারবে। কারণ আমি কিন্তু ডাইরেক্টলি কোনটা করতে করা মানে হ্যাঁ, বুঝে গেছে জিনিসটা? তো এটা হয়েই যাচ্ছে ওইখানের মধ্যে, কারণ আমি তো ওইটাই অ্যাবলিশ করতে বলতেছি, ওই লটাকে অ্যাবলিশ করুক অথবা পলিসিটাকে অ্যাবলিশ করুক, যে পলিসি অথবা লয়ের আন্ডারে তারা লাইসেন্সটা পেয়েছিল। আমি তো বলতেছি না যে ডেস্ট্রয় ইলেকট্রিক স্কুটার্স। অ্যাবলিশ বলতে আমি কিন্তু মিন করতে চাচ্ছি যে এই লটা অথবা পলিসিটা যেন চেঞ্জ করে, এটাই তো সেটলারের ইন্টেনশন। ওই দিক থেকে আর কি আর্গুমেন্টটা করা যেতে পারে। আচ্ছা, তারপরে পরের কোশ্চেনটা তো আমরা দেখলাম হচ্ছে, তারপরেরটা হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট, আর এটা তো নন চেরিটেবল পারপাস ট্রাস্ট ইজ ফাউন্ডেড ইন প্র্যাকটিক্যালিটি নট ইন প্রিন্সিপাল। তাহলে এই কোশ্চেনটা আনসার করব। তাহলে এই চ্যাপ্টারটা যখন তুমি করবে নন চেরিটেবল পারপাস ট্রাস্ট, তার আগে তোমাকে একটা ভালো মতো পড়তে হবে, এবং ছোট একটা স্লাইড দেওয়া ছিল নন চেরিটেবল, ওই স্লাইডটা আগে প্রথমে পড়ে নিতে হবে। তারপরে যে স্যাম্পল অ্যান্সারটা দেওয়া আছে চেরিটেবল নন চেরিটেবল পারপাস ট্রাস্টের উপরে, এই অ্যান্সারটা দেখতে হবে। এবং এখানে অনেকগুলা জুডিশিয়াল ওপিনিয়ন আছে, একাডেমিক ওপিনিয়ন আছে, হ্যাঁ, এটা তোমাকে ভালো মতো দেখে নিতে হবে। অনেকগুলো একাডেমিক ওপিনিয়ন সহ একটা অ্যান্সার দেওয়া আছে। এখানে যেটা মেইনলি ফোকাস করতে হবে এই অ্যান্সারটা করার জন্য, যে এক্সামিনার যেটা বলতে চায় যে the rule against purpose trust is founded in practicality not in principle। তার মানে প্র্যাকটিক্যালি নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট হতে, মানে প্র্যাকটিক্যালি নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট ভ্যালিড হয় না, কিন্তু প্রিন্সিপাল অনুযায়ী ভ্যালিড হয়। প্রিন্সিপাল অনুযায়ী এগুলো ভ্যালিড হয়। তাহলে তোমার অ্যান্সারটা তো তোমার সেট অ্যান্সার থাকবেই, কিন্তু কোশ্চেনটাকে তো অ্যাড্রেস করতে হবে। আমি তো আমার যে অ্যান্সারটা নিয়ে গেছি এটা যদি পুরোপুরি টাইপ করে দেই, আমি যদি কোশ্চেনটাকে অ্যাড্রেস না করি তাহলে তো হবে না। ইন্ট্রোডাকশনে যেটা বলতে হবে যে তোমার পারপাস ট্রাস্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে চ্যারিটেবল, একটা হচ্ছে নন চ্যারিটেবল। এবং যদি পারপাস ট্রাস্ট নন চ্যারিটেবল বা প্রাইভেট পারপাস ট্রাস্ট হয় তাহলে এগুলো জেনারেলি ভ্যালিড হয় না। রিঅ্যাস্টর, রিএন্ডেকট, রিডিন, হ্যাঁ, কেন ভ্যালিড হয় না? চারটা কারণ আছে। বেনিফিশিয়ারি থাকে না, এনফোর্স করার কোনো লোক থাকে না, তারপরে এগুলোর তোমার মানে ডিউরেশনটা হতে পারে হচ্ছে পারপিচুইটি পিরিয়ড ক্রস করে চলে যাবে, 125 বছর ক্রস করে চলে যাবে। এইসব কারণে কোর্ট এই ট্রাস্টগুলোকে ভয়েড করে দেয়। ট্রাস্টি ফান্ডটাকে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করতে পারে, ব্রিচ অফ ট্রাস্ট করতে পারে। কোর্ট এগুলাকে নিয়ন্ত্রণ করার কোনো মেকানিজম নাই। এই জন্য কেন এগুলাকে ভয়েড করা হয়, যে হোয়াই দিজ আর ভয়েড, কেন নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলো ভয়েড হয়, কারণগুলো বলে দিতে হবে, দিয়ে চারটা কারণ। তারপরে বলতে হবে যে এইসব প্র্যাকটিক্যাল কারণেই এনসিপিটি গুলো ভয়েড হয়। এক্সামিনার কিন্তু ওইটাই জানতে চাচ্ছে যে কোন বাস্তবিক কারণে এগুলাকে বাতিল করা হচ্ছে। কারণ পারপাস তো সু করতে পারে না। সেটলার যদি বলে যে আমার একটা পোষা বাঘ আছে, তাকে প্রতিদিন 10 কেজি করে মাংস খাওয়াইতে হবে,
ট্রাস্টে যদি মাংস না খাওয়ায় বাদ তো গিয়ে কোর্টে সু করতে পারবে না। এই জন্য প্র্যাকটিক্যাল কারণে এগুলো ভয়েড হয়ে যায়। প্র্যাকটিক্যাল কারণে মনুমেন্ট এবং যখন উনি রিপেয়ার করতে বলবে এটা ভয়েড হয়ে যাবে। উনি যখন ওনার মৃত্যু দিবসে প্রোগ্রাম করতে বলবে, সেলিব্রেশন করতে বলবে, ফায়ারওয়ার্কস করতে বলবে, এগুলো ভয়েড হয়ে যাবে প্র্যাকটিক্যাল কারণে। কিন্তু প্রিন্সিপাল অনুযায়ী কেন ভ্যালিড হয়? প্রিন্সিপালে বলা আছে যে রিডিন কেসে যে যদি স্পেসিফিক অ্যানিমেলের জন্য করে ভ্যালিড হবে, স্পেসিফিক গ্রেভিয়ার্ডের জন্য ভ্যালিড হবে, যদি দোয়া করার জন্য বলে ফ্যামিলি মেম্বার্স এটা ভ্যালিড হবে। এবং কোর্ট থেকে ভ্যালিড বলার পরে কোর্ট আবার বলে সেটলারের নেক্সট অফ কিনকে যে তোমরা দেখবা ট্রাস্টে কি ওই পারপাসে টাকাটা খরচ করতেছে কিনা। ট্রাস্টে যদি না খরচ করে তোমরা কোর্টে আসবা, আমরা বলে দিব যে তোমার ট্রাস্টটা ভয়েড আর ফ্যামিলি মেম্বারকে যেন টাকাটা দিয়ে দেওয়া হয়, পেটিং গেল অর্ডার। আর কোর্ট যদি কোনো এনফোর্সার খুঁজে পায়, রিড হেনলি কেসে বলছে যে অ্যাজ লং এজ দেয়ার আর সাম হিউম্যান বেনিফিশিয়ারি যারা কোর্টে এসে এটাকে এনফোর্স করতে পারবে, আমরা ট্রাস্ট দিয়ে দিব। যেমন রিড হেনলি কেসে যেটা হয়েছিল যে সেটলার বলছিল যে আমি একটা খেলার মাঠ করতে চাই আমার এমপ্লয়ীদের জন্য, এটা নন চ্যারিটেবল বিকজ এমপ্লয়ীদের জন্য খেলার মাঠ, পার্সোনাল নেক্সাস আছে। কিন্তু কোর্ট বলছে এটা নন চ্যারিটেবল ট্রাস্ট হলেও ভ্যালিড হবে। খেলার মাঠ যদি ট্রাস্টি না করে তাহলে তো অ্যাটলিস্ট ওই বেনিফিশিয়ারি যারা এমপ্লয়ি তারা তো সু করতে পারবে। তাহলে ইন প্রিন্সিপাল কি হচ্ছে, নন চ্যারিটেবল ট্রাস্ট গুলা ভ্যালিড হয়, কিন্তু প্র্যাকটিক্যালি ওইসব ওই চারটা কারণে এগুলো ভ্যালিড হয় না। এটা তোমাকে এক্সামিনার বলতেছে। তাহলে এটা বলার পরে তারপরে তুমি যা যা লিখতে চাও এসের একাডেমিক ওপিনিয়ন কোনো সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট ওই কোশ্চেনটাকে তো অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের লাস্টটা করে ফেলি ফর্মালিটিজ এন্ড কনস্টিটিউশনের এই কোশ্চেনটা। এটার জন্য তোমার ফর্মালিটিজ চ্যাপ্টারটা জানা থাকতে হবে এবং কনস্টিটিউশন চ্যাপ্টারটা জানা থাকতে হবে। ফর্মালিটিজের উপর মনে হয় 5টা বা 6টা ক্লাস হয়েছে, কনস্টিটিউশনের উপর এরকমই হবে। ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু নাটশেল দেওয়া আছে, প্রতিটা চ্যাপ্টারেরই শর্ট নাটশেল আছে। যেমন চ্যারিটেবল ট্রাস্টের নাটশেল পড়লেই কিন্তু এনাফ, এর বাইরে তোমার পড়া লাগবে না। তোমার কোশ্চেন সলভিং এর জন্য যা যা লাগবে এটার মধ্যে কভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এই কোশ্চেনটা আমরা দেখে ফেলি। টনি হেল্ড শেয়ারস ইন বেকার লিমিটেড অন ট্রাস্ট ফর ডেল্টা। টনির কাছে আছে শেয়ারের লিগ্যাল টাইটেল আর ডেল্টার কাছে হচ্ছে ইকুইটেবল টাইটেল। Delta shares over to Eon and instructed Tony to transfer title to the shares to Eon. তো টনি কে ডেল্টা বলে দিছে যে শেয়ারস গুলো তুমি ইয়ন কে দিয়ে দাও। বেকারস লিমিটেডের শেয়ারস। টনি সাইন্ড দ্য ট্রান্সফার ফর্ম, শেয়ার ট্রান্সফার ফর্ম টনি করছে, এখানে টি এর সাইন আছে, টনি সাইন করছে and handed the form to Eon solicitor Kevin. তাহলে টনি signed the transfer form and handed the form to Eon solicitor Kevin. Kevin কে দিয়ে দিছে, Kevin হচ্ছে এর solicitor. Along with share certificate. Before Kevin was able to register the shares in Eon's name, Tony was killed in a car accident. Unaware of the accident, Eon declared a trust over the shares which she believed were registered in her name in favor of Falco. Eon বলতেছে যে সে শেয়ারগুলো হোল্ড করবে হচ্ছে ফর ফ্যালকো। Delta has now changed his mind. He has asked Tony's personal representative, Ghia, to transfer the shares to Neil absolutely.
it also emerges that Tony held some shares in Street Limited, also on trust for Delta. Before Tony instructed him to transfer the legal title in the shares to Neil, and this had been done. Delta is now arguing that he is the owner of the shares in Street Limited because he meant Neil only to have the shares in Baker Limited. Advice Neil. বুঝা গেছে জিনিসটা? তাহলে এটার জন্য আমাদের ফর্মালিটিজ এর সেকশন 53 সাবসেকশন 1 থাকতে হবে ভালো, ডিসপোজিশন অফ সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট, আর আমাদেরকে জানতে হবে কনস্টিটিউশনের বেসিক প্রিন্সিপালটা কি, কনস্টিটিউশনের বেসিক প্রিন্সিপালও জানা থাকতে হবে, আবার এক্সেপশনস গুলোও জানা থাকতে হবে। জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে লিগ্যাল টাইটেল মাস্ট বি ট্রান্সফার টু দ্য ট্রাস্টি, কিন্তু এক্সেপশন হচ্ছে রিরোজ, তারপরে হচ্ছে পেনিংটন এন্ড ওয়েইন, তারপরে হচ্ছে চৈত্রামেন পাগারানি এক্সেপশনস, রি র্যালি, ডোনাশিও মর্টিস কজা, স্ট্রং ভার্সেস বার্ড এন্ড প্রোপ্রাইটারি স্টপল। বুঝে গেছে জিনিসটা? তাহলে 53 1B 1C অনেকের হয়তো মানে মনে নাই বা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমাদের রিভিশন ক্লাস লাগবে। আমরা একটা ক্লাস করাবো হচ্ছে ফর্মালিটিজের রিভিশন, একটা ক্লাস করাতে হবে হচ্ছে কনস্টিটিউশনের রিভিশন, না হলে হয়তো তোমার পক্ষে সলভিং করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। একটা অপশন আছে যে আগে রেকর্ডিং গুলো অ্যাক্টিভেট করে দিলে রেকর্ডিং গুলো শুনে ফেলা, আর একটা অ্যাক্টিভেট করা আছে না বেশিরভাগ রেকর্ডিং, একটু দেখতে হবে, যদি দেখো যে অনেকগুলো নাই তাহলে বললে আমাদের আবার অ্যাক্টিভেট করে দিবে, কারণ এই রোজার মাঝখানে পড়াশোনা সব আগায় নিতে হবে, সময় তো আর পাওয়া যাবে না। আর না হলে সাদিয়াকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, সাদিয়া তো এখন সাদিয়া সাদিয়া তো তোমার নোট খাতায় সব নোট আছে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখানে, তাহলে এখন টনি হেল্ড শেয়ারস ইন বেকার লিমিটেড অন ট্রাস্ট ফর ডেল্টা, এগুলোতে ডায়াগ্রাম আঁকতে হবে। খাতা কাগজ নিয়ে যাবা, ডায়াগ্রাম না আঁকলে তো এটা করা যাবে না, মানে 2-3টা ডায়াগ্রাম তোমার আঁকতে হবে। টনি হেল্ড শেয়ারস ইন বেকার লিমিটেড ফর ডেল্টা, তার মানে টনির কাছে আছে হচ্ছে লিগ্যাল টাইটেল আর ডেল্টার কাছে আছে ইকুইটেবল টাইটেল। ডেল্টা তার কাছে ইকুইটেবল টাইটেল আছে, সে বলতে চাচ্ছে যে টু মেক দ্য শেয়ারস ওভার টু ইয়ন ইনস্ট্রাক্টেড ট্রান্সফার দ্য টাইটেল টু দ্য শেয়ারস টু ইয়ন। তো সে বলতে চাচ্ছে আমার জন্য যে তুমি ইকুইটিটা হোল্ড করতেছো এটা তুমি এখন ইয়নকে দিয়ে দাও। এখন এখানে আমাদের যেটা আমরা দেখি যে সেকশন 53 সাবসেকশন 1C তে বলতেছে যে যদি কোনো পার্সনের কাছে ইকুইটেবল টাইটেল থাকে আর সে যদি ইকুইটেবল টাইটেলটা কাউকে ট্রান্সফার করতে বলে, তাহলে এটা অবশ্যই হতে হবে হচ্ছে ইন রাইটিং, আর না হলে ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে এ ট্রাস্ট যদি হয়, ট্রাস্ট প্রপার্টিটা যদি কি হয় সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট, এটা নিয়ে তুমি ট্রাস্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই লাগবে হচ্ছে রিটেন ডকুমেন্ট। এখানে কি রিটেন ডকুমেন্ট আছে নাকি নাই? ইনস্ট্রাক্টেড বলছে টনি টু ট্রান্সফার, এখানে তো মনে হয় না রিটেন ডকুমেন্ট আছে। যদি রিটেন ডকুমেন্টস থেকে থাকে তাহলে আমরা বলবো যে এখানে ডিসপোজিশন হয়েছে প্রপারলি, আর আদারওয়াইজ ডিসপোজিশন হবে না। ইনস্ট্রাকশনসটা কি হতে হবে? ইন রাইটিং হতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কিসের ইস্যু? ফর্মালিটিজের ইস্যু। কোন কেস হবে এটার জন্য? কেসের নাম হচ্ছে তোমার গ্রে কেস, গ্রে এন্ড আইআরসি, গ্রে ভার্সেস আইআরসি। বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে লোকটার কাছে ছিল লিগ্যাল টাইটেল সে আবার শেয়ার ট্রান্সফার জন্য, মানে টনি তার শেয়ার ট্রান্সফার করার জন্য ইয়ের কাছে
and handed over to Eon's solicitor Kevin along with share certificate. And to register in Eon's name. এখন খেয়াল রাখতে হবে যে এখানে যে বলতেছে যে ট্রান্সফার দ্য টাইটেল অফ শেয়ারস, এখন যদি সে মিন করে থাকে হচ্ছে ইকুইটেবল টাইটেল, তাহলে এখানে অ্যাপ্লাই করবে হচ্ছে গ্রে ভার্সেস আইআরসি। আর আরেকটা জিনিস বলতে হবে যে যদি সে টাইটেল ট্রান্সফার করতে বলে থাকে হচ্ছে লিগ্যাল এবং ইকুইটেবল বোথ, যে লিগ্যাল এবং ইকুইটেবল বোথ ট্রান্সফার করার জন্য, তাহলে এটা ওরাল হলেও চলবে। এটার জন্য কেসের নাম হচ্ছে ভ্যান্ডারেবল ভার্সেস আইআরসি। ভ্যান্ডারেবল ভার্সেস আইআরসি। তাহলে আমাদের টনি ধরে নিয়েছে যে আমাদের ডেল্টা বলছে টনিকে যে তুমি লিগ্যাল ইকুইটেবল দুইটাই দিয়ে দাও, আর লিগ্যাল ইকুইটেবল দুইটাই যদি দেওয়ার কথা থাকে তাহলে ওরাল ইনস্ট্রাকশন উইল বি সাফিসিয়েন্ট। তাহলে এখানে তুমি বলবা যে ডেল্টা যদি ইকুইটেবল টাইটেল ট্রান্সফার করতে চায় হচ্ছে টু ইয়ান, যদি শুধু ইকুইটেবল টাইটেল ট্রান্সফার করতে চায় তাহলে দ্য ডিক্লারেশন মাস্ট বি ইন রাইটিং, রিটেন ডকুমেন্টস থাকতেই হবে। আর যদি লিগ্যাল ইকুইটেবল দুইটাই ট্রান্সফার করার কথা বলে তাহলে এটা ওরাল ইনস্ট্রাকশন উইল বি সাফিসিয়েন্ট। বাট ফ্রম দ্য গিভেন কোয়েশ্চেন ইট ইজ নট ক্লিয়ার whether the instruction was given orally or in writing. তুমি বলবো ওরাল ইনস্ট্রাকশন সাফিসিয়েন্ট হবে যদি লিগ্যাল ইকুইটেবল দুইটাই ট্রান্সফার করার কথা বলে, তখন আর কোনটা লাগে না? রিটেন ডকুমেন্টস লাগে না। কিন্তু যদি শুধু ইকুইটেবল ট্রান্সফার করার কথা বলে তাহলে গ্রে কেস অনুযায়ী রিটেন ডকুমেন্টস অবশ্যই লাগবে। তাহলে এখন টনি ট্রান্সফার করতে চাচ্ছে, শেয়ার ট্রান্সফার ফর্ম ফিল আপ করে সব দিয়ে দিছে হচ্ছে কার কাছে? টনি দিয়ে দিছে হচ্ছে কেভিনের যে লয়ার, আর মানে কেভিনকে যে হচ্ছে তোমার ইয়নের সলিসিটার। কেভিন এটা ইয়নের নামে ট্রান্সফার করার আগেই টনি মারা গেছে। তাহলে এই ইস্যুটা আসছে হচ্ছে কনস্টিটিউশন থেকে। এটা কিসের ইস্যু? এই ইস্যুটা হচ্ছে কনস্টিটিউশনের ইস্যু, যে কনস্টিটিউশন হয়েছে কিনা। তখন বলতে হবে কনস্টিটিউশন হওয়ার জন্য আমাদের রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে যে আমাদের টনি কি তার লাইফ টাইমের মধ্যে এটা ইয়নকে ট্রান্সফার করছে কিনা। টনি তো ইয়নকে এটা ট্রান্সফার করতে পারে নাই, কিন্তু এখানে অ্যাপ্লাই কারণ সে শেয়ার ট্রান্সফার ফর্ম, শেয়ার সার্টিফিকেট সবকিছু ফিল আপ করে কার হাতে দিয়ে আসছে? কেভিনের হাতে। আর কেভিন কে? কেভিন হচ্ছে ইয়নের সলিসিটার। তাহলে কোর্ট ধরে নেবে যে কনস্টিটিউশন হয়ে গেছে। এখন টনি মারা যাক আর যেটাই হোক না কেন, কনস্টিটিউশন হয়ে গেছে। ডান, বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখানে ভেরি লাইকলি যে ফর্মালিটি স্যাটিসফাই করা লাগবে না, লিগ্যাল ইকুইটেবল দুইটাই, আর হচ্ছে কনস্টিটিউশন লাগবে না, বিকজ টনি দিয়ে দিছে কার কাছে? কেভিনের কাছে। কেভিন হচ্ছে ইয়নস তোমার সলিসিটার। তাহলে কনস্টিটিউশন এখানে হয়ে গেছে। কোন এক্সেপশন অ্যাপ্লাই করে? রিরোজ এক্সেপশন অ্যাপ্লাই করে। এখন লাস্ট ইস্যু যেটা এখানে আসছে সেটা হলো যে ইয়ন মনে করছে যে তার কাছে চলে আসছে হচ্ছে শেয়ারস। এই জন্য ইয়ন আবার বলতেছে যে আমি এটা হোল্ড করব হচ্ছে ফর ফ্যালকো। ঠিক আছে, ইয়ন বলতেছে আমি এটা ফ্যালকোর জন্য হোল্ড করব। তাহলে এখন এটা হয়ে গেছে হচ্ছে সাব ট্রাস্ট। এটা হচ্ছে সাব ট্রাস্ট, কারণ অলরেডি একটা ট্রাস্ট আছে, কিন্তু ওই ট্রাস্ট অনুযায়ী ডেল্টা ইকুইটেবল টাইটেলটা এবং লিগ্যাল টাইটেলটা আসবে ইয়নের কাছে। ইয়ন বলতেছে সে এখন হোল্ড করবে হচ্ছে ফর ফ্যালকো। তাহলে সাব ট্রাস্ট যদি হয় এখানে কি রিটেন ডকুমেন্টস লাগবে কিনা? নেলসন এন্ড গ্রিনিং কেসে বলছে সাব ট্রাস্টের জন্য এখন রিটেন ডকুমেন্টস এর প্রয়োজন নাই, এটা ওরাল হলেও চলবে। এখন যদি ডেল্টা তার মাইন্ড চেঞ্জ করে থাকে, আমরা বলবো ইট ইজ টু লেট। ডেল্টা তুমি এখন তোমার মাইন্ড চেঞ্জ করলে লাভ হবে না, বিকজ এটার টাইটেলটা চলে গেছে হচ্ছে কার কাছে? ইয়নের কাছে। ফর্মালিটিও কমপ্লাই করছে, আবার হচ্ছে গিয়ে কনস্টিটিউশনে কমপ্লাই করে ফেলছে। He has asked Tony's personal representative Ghia to transfer the shares to Neil absolutely. তাহলে নীল শেয়ারটা পাবে না, শেয়ারটা পাবে হচ্ছে ইয়ন। আর যদি সাব ট্রাস্টের ক্ষেত্রে রিটেন ডকুমেন্টস যেহেতু লাগবে না, এটা পাবে হচ্ছে ইয়ন, এটা হোল্ড করবে হচ্ছে ফর ফ্যালকো। It also emerges that Tony holds some shares in Street Limited
তাহলে টনি স্ট্রিট লিমিটেডের কিছু শেয়ার হোল্ড করতে হচ্ছে, টনি স্ট্রিট লিমিটেডের শেয়ার হোল্ড করতে হচ্ছে তোমার অলসো অন ট্রাস্ট ফর ডেল্টা। ডেল্টার কাছে ছিল হচ্ছে ইকুইটেবল টাইটেল। Before Tony died, Delta instructed him to transfer the legal title in the shares to Neil. যদি নীলের কাছে দিয়ে দেয় তাহলে তো নীলের কাছে লিগ্যাল টাইটেল চলে গেলে তো এখানে আর আমাদের ওরাল ডিক্লারেশন উইল বি সাফিসিয়েন্ট। Vanderbilt versus IRC. Delta is now arguing that he is the owner of the shares and বলবে যে এটা টু লেট, কারণ তুমি যেহেতু বলে দিছো যে লিগ্যাল টাইটেল দিয়ে দেওয়ার জন্য ওরাল ডিক্লারেশন উইল বি সাফিসিয়েন্ট Vanderbilt versus IRC, আর এখানে তো কনস্টিটিউশনের কিছু নাই। বুঝে গেছে জিনিসটা? তাহলে প্রথম আসতেছে হচ্ছে গিয়ে ফর্মালিটিজের ইস্যু, মানে একটা শেয়ার হচ্ছে গিয়ে তোমার বেকার লিমিটেডের শেয়ার, আর একটা শেয়ার হচ্ছে স্ট্রিট লিমিটেডের শেয়ার। বেকার লিমিটেডের শেয়ারের ক্ষেত্রে বোথ ফর্মালিটিজের ইস্যু আছে প্লাস কনস্টিটিউশন, আর স্ট্রিট লিমিটেডের শেয়ারের ক্ষেত্রে শুধু দিছে হচ্ছে ফর্মালিটিজের ইস্যু। এখন এই চ্যাপ্টারটা করার জন্য সেকশন 53 সাবসেকশন 1B কখন অ্যাপ্লাই হয় কখন অ্যাপ্লাই হয় না, 53(1)(c কখন অ্যাপ্লাই হয় কখন অ্যাপ্লাই হয় না, ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট বলতে কি বোঝায় এগুলো তো জানতে হবে, তারপর কনস্টিটিউশন বলতে কি বোঝায় এগুলো তো জানতে হবে। তাহলে ওইটা রিভিশন দেওয়া থাকলে তখন এটা সলভিং করাটা ইজি হয়ে যাবে। বুঝে গেছে জিনিসটা? তাহলে আমার মনে হয় যে মানে পরবর্তী সলভিং ক্লাসের আগে আমি চ্যাপ্টার্স গুলো আগে বলে দিব, বাট আমার মনে হচ্ছে যে তোমাদের মানে রিভিশন লাগবে সলভিং এর আগে, নাহলে মনে হয় না তোমরা পার্টিসিপেট করতে পারবে, আমাদের ভেজাল লেগে যাবে। আমি তো শুধু সলভিং করলে হবে না, তোমার তো বুঝে এটা প্র্যাকটিস করতে হবে, এরকম কোয়েশ্চেন 5-6টা করতে হবে, তখন গিয়ে তুমি পরীক্ষার হলে আটকাবা না। ঠিক আছে? তাহলে আমি কোশ্চেনটা আপাতত দিয়ে দিচ্ছি গ্রুপে, তারপর রিভিশন ক্লাসের পরে তারপর আমরা সলভ করব। আচ্ছা ঠিক আছে সাদিয়া, রেকর্ডিং আমরা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ লামিয়া স্যার, হ্যাঁ আগের থেকে বলে দিব, ঠিক আছে।